ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আজ এমন একটা দিনে সোজাসুজি স্বর্ণালী শুরু করছি যে দিনটা 22শে শ্রাবণ। 22শে শ্রাবণ আপামোর বাঙালির কাছে সেই দিন, যেদিন কোথাও আবেগ, ভাষা, সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যায়। 25শে বৈশাখের পর 22শে শ্রাবণ আমরা আরও একবার বছর থেকে আরও একটা দিন কোথাও আলাদা করে রাখি, বাদ রাখি, যে দিনটায় একটু হলেও নিজের মনের মতো করে গুনগুন করে উঠতে পারি রবীন্দ্রসঙ্গীত। যদিও রবীন্দ্রনাথকে চর্চা করার জন্য বছরের সমস্ত দিনই একই রকম থাকে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের, যে দেশের সঙ্গে আমাদের কোথাও এই এক জায়গাতে অদ্ভুত আত্মিক কানেকশন রয়েছে, আজ এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা যে প্রশ্ন এটাও উঠছে, এই যে চারিদিকে সবাই বলছে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন দেশ, এমন হবে না তো স্বাধীন দেশের জাতীয় সঙ্গীতটা বদলে যাবে কারণ সেখানে রবীন্দ্রনাথের নাম রয়েছে বলে? আশঙ্কা খুব অমূলক কি? এর আগেও একাধিকবার যখনই উত্তপ্ত হয়েছে বাংলাদেশ, দেখেছি অদ্ভুত রকমভাবে ভারত বিদ্বেষের পাশাপাশি রবীন্দ্রনাথ বিদ্বেষ দেখেছি তো আমরা। প্রতিবাদের ক্ষেত্রে, প্রতিরোধের ক্ষেত্রে নানা সময় রবীন্দ্রনাথকে প্রতীকীভাবে সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, তার লেখা, তার গান প্রত্যেক সময় যেন অদ্ভুত রকমভাবে একটা চলবে না, চলছে না, সেই স্লোগানের মধ্যে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আজ আরও একবার বলছে এই কারণে, কারণ এই নতুন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা বিগত সময় দেখে আসছি অন্তত 5ই অগস্ট থেকে আজ 8ই অগস্ট, যদিও অগস্ট মাসটাই বাংলাদেশের কাছে কালো কালো মাস, অভিশপ্ত অগস্ট, কিন্তু 5ই অগস্ট থেকে 8ই অগস্টে কি দেখছি আমরা? ছাত্র আন্দোলনের পর যখন হাসিনা ক্ষমতাচ্যুত হলেন, দেশ ছেড়ে চলে গেলেন, সেলিব্রেশন, উদযাপন, সরকারি চাকরি পাওয়ার জন্য, নতুনভাবে দেশকে সাজানোর জন্য, নতুন দেশের রূপরেখা তৈরির জন্য না, দেখলাম বেপরোয়া চুরি, লুটপাট, তাণ্ডব, দেখলাম ভাঙচুর, সরকারি সম্পত্তির দফা রফা, দেখলাম সংসদ থেকে শুরু করে গণভবন পর্যন্ত যেরকম খুশি লুটপাট। আর কি দেখলাম? বই, একাধিক লাইব্রেরি, একাধিক গ্রন্থাগার, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, সেখানে হাজারে হাজারে বই পুড়িয়ে ফেলা হলো। শেষ কবে এরকম বই পড়ার খবর দেখেছি আমরা? এর আগে অনেকে ইতিহাসের পাতায় পড়েছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, আবার কোথাও ইতিহাসের পুনরাবৃত্তি, কিন্তু কাদের জন্য? এখানেই শেষ নয়, এর পাশাপাশি মূর্তি ভাঙা দিয়ে শুরু হয়েছিল, বই পড়া চলল, দামি ক্যাসেট পুড়িয়ে দেওয়া হলো, আলাদা করে টার্গেট করা হলো সিনেমার পরিচালকদের, বাবা ছেলেকে কুপিয়ে গণপিটুনিতে পিটিয়ে মারা হলো। এখানেও শেষ নয়, আরও একটু এগিয়ে চলুন। আজ বাংলাদেশে জলের গানের যে স্টুডিও সাজানো গোছানো ছিল, সুর সাম্রাজ্য, যেখানে প্রায় 3000-এর ওপর বাদ্যযন্ত্র ছিল, সেগুলো ভেঙে চুড়ে তাণ্ডব চলল। কাদের জন্য? একটাই প্রশ্ন করবো আজ সোজাসুজি স্বর্ণালী থেকে, যারা আমাদের সঙ্গে থাকবেন, যারা সামনের পরবর্তী 40 মিনিট আমার সঙ্গে থাকবেন, তাদের কাছে একটাই প্রশ্ন থাকবে, স্বাধীন বাংলাদেশে কি পরাধীন হয়ে যাচ্ছে শিল্প, শিক্ষা, সংস্কৃতি? কাদের জন্য এই স্বাধীনতা? এই স্বাধীনতা কি দিয়ে বহন করবেন তারা? এই প্রশ্ন করব।
দিয়েই শুরু করবো, আর যাদেরকে নিয়ে তাদের সঙ্গে প্রথমে আজকে আলাপ করে নেবো, তারপর বেশ কয়েকটা ছবি দেখাবো। কারণ ওই যে বললাম না যে এই সময় দাঁড়িয়ে নীরব দর্শক হয়ে এপার থেকে এদেশ থেকে কিছু কিছু ছবি দেখাচ্ছে, আর কিছু বোধহয় করণীয় নেই। আর যা দেখছি আমরা, সেই ছবিগুলো দেখানোর দায়িত্ব রয়েছে, এই প্রশ্ন তোলার দায়িত্ব রয়েছে আমাদের প্রতিবেশী দেশ, একই মাতৃভাষায়, যেখানে দিনের পর দিন সাংস্কৃতিক জায়গা থেকে, ভাষার জায়গা থেকে, শিল্প সাহিত্য সঙ্গীত চর্চার জায়গা থেকে এত কিছু আদান প্রদান হয়েছে, সেই জায়গা আজ কোন স্তরে রয়েছে, কোন ভবিষ্যতের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছে তাদের সঙ্গে আমি একবার আলাপ করে নিই। আমার সঙ্গে রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক এবং সঙ্গীত বিশারদ সৌমজিৎ দাশগুপ্ত, আমার সঙ্গে রয়েছেন বাচিক শিল্পী শোভন সুন্দর বসু, এবং আমার সঙ্গে রয়েছেন আইনজীবী এবং সঙ্গীত শিল্পী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। হয়তো রোজকারের মতো তথাকথিত রাজনৈতিক আলোচনা করতে পারবো না, কিন্তু এই আলোচনা নিঃসন্দেহে এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ পরবর্তী প্রজন্ম, ভাষাটা তো একই আমাদের, যে ভাষা নিয়ে এতদিন আমাদের এপার ওপারের আদান প্রদান হয়েছে, ভাবনা চিন্তা, ভাষা, শিল্প, সংস্কৃতি, সিনেমা, মিউজিক, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তারা। তবে শুরু করব আবারও মূর্তি ভাঙা নিয়ে, কারণ গতকালের পরও শেষ নয়, লাগাতার টানা সমস্ত ইতিহাস, আমি বলবো ইতিহাস ধ্বংসের কোথাও যজ্ঞে নেমেছে নতুন স্বাধীন বাংলাদেশ। কেন বলছি? একের পর এক মূর্তি ভাঙার ছবি। শুধু মূর্তি ভাঙা নয়, লোকে বলেছিল সেনাবাহিনী নেমেছে, এবার হয়তো মূর্তি ভাঙা হবে না। যার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি একের পর এক জায়গায় ভাঙচুর করা হচ্ছে। যেখানে যতটুকু বাকি ছিল, অবশিষ্ট ছিল, সেটাও ভেঙে চুরে সাফ করে দেওয়া হচ্ছে। সেনা নামানোর পর যে অদ্ভুত ছবি, সেনা এসে ভাঙছে মূর্তি, মূর্তির ঘাড়ের ওপর, পিঠের ওপর উঠে লাঠি ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে মূর্তিকে টেনে হিঁচড়ে ভাঙা হচ্ছে, নামানো হচ্ছে নিচে, কালি লেপে দেওয়া হচ্ছে, জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে। এবং শুরু হয়েছে 5ই আগস্ট থেকে। শেখ হাসিনা পদত্যাগের পরই রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়। একের পর এক জায়গা থেকে এই ঘটনা আসছে। যে 4টে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, আজকের ছবি, চুবিয়ে একটা ছোট মূর্তি ছিল, আবক্ষ মূর্তি, সেটাকে জলে চুবিয়ে জুতো দিয়ে জুতো পেটা করা হচ্ছে সেই মূর্তিকে। আরেকটা ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, হাতুড়ি দিয়ে মূর্তির মাথা ভাঙা হচ্ছে, গলা কেটে নিয়ে সেটাকে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে। আরও দেখাই, বঙ্গবন্ধুর মূর্তির ওপর প্রস্রাব করা হচ্ছে, মূর্তির মাথায় উঠে প্রস্রাব করা হচ্ছে, সেই ছবিও দেখুন। তাতে উল্লাস, অদ্ভুত উল্লাস, নারকীয় উল্লাস, হাততালিতে ফেটে পড়ছে সামনের অগণিত মানুষজন। আমি জানি না তারা কোন মেধাবী ছাত্র, যারা এতদিন ধরে সরকারি চাকরিতে কোটার জন্য কোটা বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন, যারা সত্যি সত্যি প্রতিবাদ করেছিল, বুকে বুলেট নিয়েছিল, তাদের সেই আত্মবলিদান বৃথা হয়ে যাচ্ছে নাকি? সেনাবাহিনী ভাঙচুর করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয়, তার কন্যা শেখ হাসিনার মূর্তিও ভাঙা হচ্ছে, কালি লেপা হচ্ছে। এর আগের দিন দেখিয়েছিলাম যে যখন গণভবন থেকে উন্মত্ত একটা স্রোত বেরিয়ে আসছে, যাবতীয় জিনিসপত্র চুরি করে নিয়ে, লুটপাট করে নিয়ে, তার মধ্যে রয়েছে শেখ হাসিনার আলমারি ভেঙে তার অন্তর্বাস, সেটাকে সঙ্গে নিয়েও তারা বেরোচ্ছিল। রাজধানী ঢাকাতে গণভবনের ভেতর থেকে শেখ হাসিনার ভাঙা মূর্তি নিয়ে রীতিমতো তাণ্ডব চালানো হয়। একের পর এক ঘটনা। এত অবধিও আমরা আলোচনা করছিলাম, অনেকেই বলছিলেন যে আসলে এতদিন ধরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের ফলস্বরূপ এই ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আজ যে ছবি দেখলাম আমরা, গতকাল যে ছবি দেখলাম, আজ যে ছবি দেখলাম, একদিকে কুমিল্লা, অন্যদিকে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, যেটা ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে তৈরি করা হয়েছিল, সেখানে হাজার হাজার বই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হলো। কাদের জন্য? কাদের জন্য? কিসের, মানে এই স্বাধীনতায় কারা স্বাধীন হবে? ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি রেখে যাচ্ছি আমি? সংসদ জ্বালিয়ে দিলাম, গণভবন থেকে সবকিছু লুট করে নিলাম। মানলাম গণভবনে না হয় প্রতিবাদ ছিল, প্রতিরোধ ছিল, এখন দেখতে পাওয়া যাচ্ছে বই পুড়িয়ে দেওয়া হচ্ছে। জলের গানের স্টুডিও সেট, যেখানে রিহার্সাল হতো, সেটা ছাড়খাড় করে দেওয়া হলো। আমি দেখাবো আগে কেমন ছিল জলের গানের রিহার্সাল রুম, আর আজ কেমন হলো, সব আমি একটা করে দেখাবো। তবে তার আগে আমি আসি আমাদের যারা রয়েছেন প্যানেলিস্ট। রজনীতা, কি বলবেন একজন শিল্পী হিসেবে? আমার প্রশ্ন, একই ভাষা, এক সংস্কৃতি, একই জায়গা থেকে কোথাও যাত্রা শুরু হয়েছিল, নিঃসন্দেহে দেশভাগ হয়েছে, ভাগাভাগি হয়েছে, এপার ওপার আলাদা হয়ে গেছে, কিন্তু আজ যখন এই ছবিগুলো দেখতে হচ্ছে, কি মনে হচ্ছে? শিল্প, সংস্কৃতি, শিক্ষা
এই সব কিছু আমি বলতে ইচ্ছে করছি কি এগুলো সমস্ত কি আগের দিন ওরা বলছিল যে মূর্তি নাকি হারাম ওদের কাছে, তাই মূর্তি ভেঙে ফেলছে। আমার সোজা প্রশ্ন, বইটাও হারাম, গিটারটাও হারাম, ভায়োলিনও হারাম, সমস্ত সংগ্রহশালা মিউজিয়াম সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এগুলোও হারাম। এ কোন দেশ, কোন কিরম স্বাধীনতা? দেখুন, এখানে আমরা যারাই রয়েছি বা যারা আমার দেশের মানুষ যারা শুনছেন, তারা প্রত্যেকেই ব্যথিত, প্রত্যেকেই মর্মাহত এই ঘটনা দেখে। ইভেন যারা কোটা আন্দোলন শুরু করেছিলেন সেই ছাত্ররা, তারা হয়তো স্পষ্ট করে কথা না বলতে পারলেও তাদের আন্দোলন যেই শিল্প বিরোধী, মানে শিল্পী বিরোধী, বই বিরোধী, সংস্কৃতি বিরোধী ছিল, এ তারা একবারও বলেননি। তাদের আন্দোলন ছিল একটা কোটাকে নিয়ে। মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না, তারা তাদের চাকরির কোটা কতটা থাকবে আর থাকবে না সেটা নিয়ে তাদের দেশের কিছু মানুষের, ছাত্রদের একটা আন্দোলন ছিল। সেই ছাত্র আন্দোলনের মধ্যে দাবিতে ছিল না যে যার জন্য স্বাধীন হলাম সেই ইতিহাসটাকে ভেঙে দেওয়া। ঠিক। শেখ মুজিবের মূর্তি ভাঙা, সেই মূর্তিতে প্রস্রাব করা ছাত্রদের দাবির মধ্যে ছিল না। ছাত্রদের দাবির মধ্যে ছিল না রাহুল আনন্দের বাড়ি, তার মিউজিক ভেঙে চুরে যা পৃথিবী বিখ্যাত সেটাকে তছনছ করে দেওয়া। লাইব্রেরি পোড়ানো তাদের দাবির মধ্যে ছিল না। তাদের দাবির মধ্যে ছিল না গণভবনে ঢুকে চেয়ার, টেবিল, থালা, গ্লাস লুটপাট করা, এমনকি মহিলাদের অন্তর্বাস লুট করা। এটা ছাত্র আন্দোলনের দাবি ছিল না। পবিত্র সংসদে ঢুকে সেখানে সিগারেট খাওয়া ছাত্র আন্দোলনের দাবি ছিল না। ছাত্র আন্দোলনের দাবির মধ্যে এটা ছিল না যে হিন্দু মন্দির আক্রমণ করতে হবে, হিন্দুদের নিপীড়ন করতে হবে, তাদের মারতে হবে বীভৎস রকমভাবে। এটা বাংলাদেশের ছাত্রদের আন্দোলনের দাবি ছিল না। কিন্তু যখনই এই আন্দোলন শেষ ধাপের দিকে যায়, সেই আন্দোলন থেকে একটা অদ্ভুত স্লোগান আমাদের কানে আসে, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। সেই দিন থেকেই কিন্তু সিঁদুরে মেঘ দেখেছিলাম আমরা। শুধু আমরা নয়, সমস্ত শান্তিকামী মানুষেরা। শুধু আমরা নয়, বাংলাদেশে যারা ছাত্র আন্দোলন করতে গিয়ে যন্ত্রণা পেয়েছেন, সবটা খুইয়েছেন, বুলেট খেয়েছেন, বাংলাদেশের ছাত্র আন্দোলনকারী সেই ছাত্ররা, তারাও কিন্তু সিঁদুরে মেঘ দেখেছিলেন। আন্দোলনটা কোথাও যেন কোনো একটা উদ্দেশ্যে, যা এই ছাত্র আন্দোলনের দাবি ছিল না, তার সঙ্গে জুড়তে শুরু করে, আসতে শুরু করে, একটা রাজনৈতিক অরাজকতা তৈরি করা শুরু করে। এবং যে আন্দোলনটা এখন লুঠের আন্দোলন, তারা বলছেন যে নতুন স্বাধীনতা। অবশ্যই তাদের দেশের মানুষের একটাই প্রশ্ন, যে এটা শুধুমাত্র লুঠের স্বাধীনতা মনে হচ্ছে, মানে বিদ্বেষ পলকে পলকে প্রত্যেকটা স্তরে স্তরে বিদ্বেষ, ভারত নিয়ে বিদ্বেষ, শিক্ষা নিয়ে বিদ্বেষ, শিল্প নিয়ে বিদ্বেষ, যাবতীয় ইতিহাস নিয়ে বিদ্বেষ, নিজের দেশের ইতিহাস নিয়ে বিদ্বেষ। এত বিদ্বেষ জমিয়ে রেখেছিল শুধুমাত্র কোটা আন্দোলনকারীরা, হতে পারে কখনো এটা? না, আমি কখনো বিশ্বাস করি না যে বাংলাদেশের ছাত্র সমাজ তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তাহলে কি তারা কোথাও তাদেরকে ইউজ করা হলো, ব্যবহার করা হলো? আমার তা হতেও পারে, কিন্তু আমার তার থেকে বেশি তাদের যতটুকু স্বচ্ছতা বা কথা আমি নিজে মন দিয়ে শুনেছি এবং দেখেছি, বা এখানে যারাই রয়েছেন তারা বলবেন যে তারা যখন বুলেটের সামনে বুক পেতে দাঁড়ান এবং প্রাণ দেন, তার মধ্যে কোনো অনাচার, তার মধ্যে কোনো সংখ্যালঘুকে নিধন করো, মন্দির ভাঙো, মানুষ মারো, লুট করো, থানা পুলিশ জ্বালিয়ে দাও, তাদের দাবির মধ্যে, তাদের মনের মধ্যে এসব কিছু ছিল না। তাদের আন্দোলন হাইজ্যাক হয়েছে কোনো বড় রাজনৈতিক উদ্দেশ্যে, যে কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কোনো অপছন্দের সরকারকে ফেলে না দিয়ে এমন একটা পদ্ধতি তৈরি করা হলো। এবং শেখ হাসিনাও তিনি তাঁর দেশ ছাড়লেন, সেটাও একটা অদ্ভুত পদ্ধতিতে। এতে কলুষিত হচ্ছে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এতে কলুষিত হচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে গরিমা ছিল, সেই গরিমাও সারা পৃথিবীতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। যে পরিষ্কার এটা স্বাধীনতা আন্দোলনের পুরস্কার নয়, যে না যেখানে গণভবন থেকে, ফ্রিজ থেকে মাছ, জামা কাপড় এবং সর্বোপরি মহিলার অন্তর্বাস নিয়ে যারা বেরোচ্ছেন তাদেরকে ছাত্র বলা হচ্ছে বা তারা ছাত্র সাজছে। এ চরম বিপদের দিন শুধুমাত্র যারা আমরা এই দেশে বসে রয়েছি তাদের কাছে নয়,
পৃথিবীর মানুষের কাছে নয়, বাংলাদেশের শুভবুদ্ধি মানুষের কাছে, যারা এটা আটকাবার চেষ্টা করেও এখন আগুন নেভাতে পারছেন না। একদমই তাই, মানে আগুন, আমি জানি না যে আগুন নিভছে না, উল্টে আরো আগুন জ্বলছে, আরো ভাঙচুর হচ্ছে। এরপর পরবর্তী সরকার এসে, মোহাম্মদ ইউনূস এসে আদৌ শান্তির জল, শান্তির নোবেল জয়ী এসে শান্তির জল ছেটাতে পারবে কিনা। আমি আসবো পরবর্তী, এখানে শুভন সুন্দর রয়েছেন, সমজিৎ স্যার রয়েছেন, মণিশঙ্কর বাবু রয়েছেন, তবে তার আগে আরও কিছু ছবি দেখিনি। যে ছবি আসছে, পরবর্তী ছবি পরপর একদম, যেখানে একের পর এক স্রোতের মতো ব্রেকিং নিউজ এসছে, সেরকম স্রোতের মতো ব্যাক টু ব্যাক কিছু ছবি দেখাবো, দেখে আবারও প্রশ্ন করবো। এই বাংলাদেশে 2023 সালে ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখনকার ছবি নয়, এর আগের ছবি, এই যে ছবি দেখাচ্ছে এটা শেখ কামালের ছবি, শেখ কামাল ছাত্রাবাস। ঢাকায় শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা ছেলে কামাল শেখ, তার নামে একটা ছাত্রাবাস করা হয়েছে। আমি একটু অডিওটাও আপ করতে বলবো। দেখুন কিরকম খুঁচিয়ে খুঁচিয়ে শহীদ শেখ কামাল ওইটুকুকে খসিয়ে দেওয়া হলো, অথচ ঘটনাচক্রে শহীদ হয়েছে, মুক্তিযুদ্ধতেই শহীদ হন মুজিবার পুত্র শেখ কামাল। এত ঘৃণা থাকতে পারে, এত বিদ্বেষ থাকতে পারে, ভেঙে ভেঙে হাতুড়ি ছিনি নিয়ে প্রতিটা জায়গা থেকে সেগুলোকে, সমস্ত স্মৃতি সব জায়গা থেকে নামটুকু পর্যন্ত সরানো হচ্ছে। মূর্তি নাকি সংস্কৃতিতে নেই, আমি জানি না কোন সংস্কৃতি, যে সংস্কৃতির মধ্যে নাকি মূর্তি রাখা যায় না, কোন সংস্কৃতি যে সংস্কৃতিতে বই রাখা যায় না, বীণা রাখা যায় না, গিটার রাখা যায় না, কোন সংস্কৃতি। সংগ্রহশালা, একটা মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়। সেই মিউজিয়ামের আগের ছবি আমাদের কাছে এসেছে, আর যখন মিউজিয়াম দাউ দাউ করে জ্বলছে তার ছবি আমাদের কাছে এসেছে। কেন আমি অমূলক ভয় আমার নয়, কেন প্রশ্নগুলো তুলছি, একটু পিছিয়ে যাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রবীন্দ্রনাথের ছবি, যেটা ঘটনাচক্রে এবছরের নয়, এই অশান্তির মধ্যে নয়, 2023 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের মাথা উধাও হয়ে গিয়েছিল। খানিক দূরে সেহেরাবর্তী উদ্যানের এক কোণে জঞ্জালের মধ্যে পড়েছিল মূর্তিটা। জানা যায় যে সেই সময় নাকি প্রতিবাদ করার জন্য, প্রতীকে প্রতিবাদ করার জন্য একটা মূর্তি বানিয়ে তার মুখে সেলোটেপ দিয়ে, হাতে বইয়ের ওপরে সেখানে একটা ছুরি চিপকে দিয়ে তারা নাকি প্রতিবাদ করছিলেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। কিন্তু তারপর তার সেই ভাঙা মাথাটা উদ্ধার হয়, মূর্তির মাথাটা উদ্ধার হয় এক জঞ্জালের মধ্যে থেকে। পুরনো ছবি, আমি আবারও বলছি, নতুন করে এটাকে ভাইরাল করে কিছু প্রমাণ করার নেই, কিন্তু প্রশ্ন এক জায়গায় থাকে, যারা এই কাজ আগে করেছে সরকার পরিবর্তনের পরে, এই যে স্বাধীনতার নমুনা আমরা দেখছি, এরপরে সত্যি সত্যি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতটা একদিন শুনবো না তো, জাতীয় সঙ্গীত বয়কট হয়ে গেছে, আর রবীন্দ্রনাথ মানি না, আর আমাদের জাতীয় সঙ্গীতে এক থাকবে না, এমন শুনতে হবে না তো। আমি এই প্রশ্নগুলো নিয়ে আসবো। শোভন সুন্দর এবং মণিশঙ্কর বাবু আছেন আমার কাছে, কি বলবেন শোভন? আমার কথা হচ্ছে 52 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল 21শে ফেব্রুয়ারি, মানে সেই দিনটাও কিন্তু মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছিল মেডিকেল কলেজ অবধি। সেখানেও ছাত্র আন্দোলনের একটা বড় ছাত্রদের ভূমিকা ছিল। তো এইখানে যে এই যে ছাত্র আন্দোলন, সেই যে ছাত্র আন্দোলন 52 সালে বাংলা ভাষার জন্য আন্দোলন করলো, বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য সারা বিশ্বে প্রচারিত হলো, এবং আমাদের বাংলা ভাষা ও দেশে যেটা একটা জাতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হলো, সেই ছাত্র আন্দোলন কিভাবে দিশাহীন হয়ে পড়ল। এই দিশাহীন হয়ে এই যে মূর্তি ভাঙা মানে বিশেষ করে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, এটা তো সারা পৃথিবীর কেউই, মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনোই সেটাকে মেনে নেবে না। এই দিশাহীনতা কেন? ছাত্র আন্দোলন তো আমরা দেখে এসেছি বিভিন্ন জায়গায়, তিয়েনানমেন স্কোয়ার থেকে শুরু করে আমাদের ফরাসি বিপ্লবের সময়ও দেখে এসেছি, তারপরেও এই 69 সালেও তো আমাদের বাংলাদেশে ছাত্র আন্দোলন হয়েছে, এবং তার আগেও 2018 সালে এই কোটা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন হয়েছে, এবং তাতে তো সরকার, ছাত্ররা কখনো বই পড়াতে পারে না, ছাত্ররা গিটার বীণা এগুলো পড়াতে পারে না, এগুলো হতে পারে না তো, মানে এটা তো আমাদের ভাষার সংকট। এই যে যেখানে আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে, এখন বিএনপি জামাত পুরোপুরি সক্রিয় হয়েছে। আজকে সব থেকে বড় সমাবেশ বিএনপি করেছে এত বছর বাদে। তাহলে অতএব এই যারা ক্ষমতা দখল করে নিল, ছাত্রদের লাশের সারিতে চেপে, আমি আবারও একই কথা বলতে বাধ্য হচ্ছি, ছাত্রদেরকে সামনে রেখে ছাত্রদের লাশের ওপর দিয়ে রথ চালিয়ে যারা ক্ষমতা দখল করে নিল, এই নতুন বাংলাদেশে মনে হচ্ছে আর শিল্প, সাহিত্য, বই, কবিতা এগুলো চর্চা হতে পারবে? মনে হচ্ছে চর্চা শুধু নয়, বাংলা ভাষাটাই থাকবে কিনা সেটা নিয়েই তো একটা সংকট হচ্ছে। অথচ যে ভাষা নিয়ে আন্দোলন হয়েছিল এক সময়, হ্যাঁ, সেই যে আন্দোলন, সেই আন্দোলনে কত রফিক, বরকত, সালাম, জব্বার,
তাদের, এবং তার পরবর্তীকালে তার একদিন পরে শফিউল থেকে শুরু করে আরও 3 জন মারা যায়। এই যে আন্দোলন হয়েছিল, এবং সেটা 1999 সালে, যেটা আমাদের বাংলা ভাষাকে মানে জাতীয় ওই 21শে ফেব্রুয়ারিটা মাতৃভাষা দিবস হিসেবে যেটা প্রথম যেটা ইউনেস্কো যেটা করে ঘোষণা করে, এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটাই তো চিনতো বাংলাদেশে, একদম সারা পৃথিবীর লোক এই সংস্কৃতিটাতেই জানতো। সেই সংস্কৃতির এই রকম অবস্থা এত দিশাহীন হয়ে পড়লো কেন এই আন্দোলন, আমি বুঝতে পারছি না। আমি আসবো, তবে তার আগে আমি আরেকটা বলি। এই যে রবীন্দ্রনাথের নিয়ে কথা বলছিলাম, একটা প্রাসঙ্গিক খুব পোস্ট না সামনে আনলেই নয়। আমি মণিশঙ্কর এবং সঞ্জিত স্যারের কাছে আসার আগে বলি, বাংলাদেশের রবীন্দ্র বিদ্বেষ নতুন কিছু নয়। বাংলাদেশের সঙ্গীত শিল্পী মইনুল আইসান নোবেল বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীতকে প্যারোডি করা নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেন। আমি কেন বলছি, আশঙ্কা রয়েছে কোথাও যে দেশটার এবার জাতীয় সঙ্গীতটাই বদলে যাবে কিনা। দেখাবো একবার কি লেখা ছিল সেই ফেসবুক পোস্টে। আবারও বলি, পুরনো পোস্ট, কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসছে পুরনো জিনিসই। আপনারা যারা ভাবছেন যে কেন পুরনো জিনিস ভাইরাল করা হচ্ছে, কারণ আপনারাও বুঝুন, ভয় রয়েছে, আশঙ্কা রয়েছে। কে লিখেছিলেন নোবেল ফেসবুক পোস্টে? লিখেছিলেন রবীন্দ্রনাথ নজরুল তো আর নবী নন কিংবা কোনো দেবতা নন যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না। রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যায় নাই, তারে নিয়ে এদেশে চর্চা হয়, এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। মানে তাকে নিয়ে যে চর্চা হচ্ছে এটাই অনেক, এটা বলতে চাইছেন তার ভাষায়। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায়, সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক। এই হচ্ছে সেই সময়কার মানসিকতা। কয়েক বছরের 19-20 পুরনো। আমার আবারও একই প্রশ্ন, এখন যারা ক্ষমতা দখল করছে বা এখন যে উল্লাস দেখছি আমরা, জল্লাদের উল্লাস মঞ্চের রূপ দেখতে পাচ্ছি আমরা, কি নিশ্চয়তা রয়েছে? এটা সংস্কৃতি বলে মনে হচ্ছে না। শেষ সময় নোবেলকে নিয়ে বিতর্ক হয়েছিল, কিন্তু আমি জানি না যে এই পরিবর্তিত পরিস্থিতিতে এরকম আরো অনেক নোবেল আরো ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে আসবে কিনা। কি বলবেন মণিশঙ্করদা? না, দেখুন, আজকে 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ নিয়ে কথা হচ্ছে। আমরা যারা একটু আধটু সঙ্গীত চর্চা করি তাদের কাছে এই দিনটা একটা ভারাক্রান্ত। আমার 12 বছর পর আমি স্টুডিওতে শোভন সুন্দরকে দেখে আমি একটু নস্টালজিক হয়ে গেলাম। কারণ কি, রবীন্দ্রনাথের 150 বছর পূর্তি উপলক্ষে যখন সারা বিশ্বের প্রতিটি দেশে এক একটা করে টিম পাঠানো হচ্ছে, সেই একটা টিমের মধ্যে আমি শোভন সুন্দর ছিলাম। বাংলাদেশে গিয়েই প্রোগ্রামটা করেছিলাম গুলশানে, আমরা এক রুমেই সম্ভবত ছিলাম। ফলে তখন যখন আমরা ওখানে প্রোগ্রাম করছি এবং মানুষজনের সঙ্গে কথা বলছি, বিশ্বাস করুন আজকের দিনটা ভাবতেই পারিনি যে বাংলাদেশের মানুষজন এইরকম একটা ঘটনা ঘটাতে পারে। তাদের আতিথেয়তা, তাদের মানে বাচনভঙ্গি, এবং এই শ্রাবণ মাসে একটা রবীন্দ্রনাথের গান আমার খুব মনে পড়ে যায়, যেখানে হাসি কান্না দুটোকে মিশিয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ। সেই গানটা আমি 2 লাইন একটা গাইছি আর কি। হাসির কানায় কানায় ভরা নয়নের জল তুই কি এনেছিস বল, আজ শ্রাবণের পূর্ণিমাতে। তো রবীন্দ্রনাথকে আমরা ভাবি যে একটা পাসপোর্ট, মানে এই পাসপোর্ট ছাড়া যেমন বিদেশে যাওয়া যায় না, রবীন্দ্রনাথ থাকলে আমরা যেখানে খুশি যেতে পারি সারা পৃথিবীর যে কোনো প্রান্তে। সেই রবীন্দ্রনাথকে নিয়ে যখন কথা হচ্ছে তার জাতীয় সঙ্গীত থাকবে কিনা, আপনি মনে রাখবেন যে এই গানটি সম্ভবত গাওয়া হয়েছিল 1925 সালে স্বরবিতানের 31 নম্বর ইয়েতে। মানুষী যে কবিতাটা, বিখ্যাত কবিতা, সেটা রবীন্দ্রনাথ কিন্তু বাংলাদেশে বসে লিখেছিলেন, এবং তার পরিবার তিনি বেশ কিছুদিন শিলাইদহে তার পৈতৃক বাড়িতে বহুদিন ছিলেন। সেইগুলো কি এখন, হ্যাঁ, সেগুলো কি আজকে ভেঙে দেওয়া হবে? মানে আমার কোশ্চেন হচ্ছে এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি দেখবেন কিছুদিন আগে যখন স্টুডেন্ট মানে মুভমেন্টটা হচ্ছিল, গুলি চলছিল, তখনও কিন্তু আমি এই মোহাম্মদ ইউনূসের সম্পর্কে কথাগুলো বলেছিলাম, নোবেল লরিয়েট। এবং যেদিন প্রথমেই বাংলাদেশের এই জিনিসটা শুরু হয়, আমি গাড়িতে যেতে যেতে দেখছিলাম তার বক্তৃতা, তিনি বলছেন আজকে আমাদের আনন্দের দিন, খুশির দিন, স্বাধীনতার দিন। তখন কিন্তু মানে এইসব কাণ্ডগুলো রীতিমতো ঘটে চলেছে।
ফলে আমার মনে হয় তার একটা প্রত্যক্ষ বা পরোক্ষ মদত এখানটাতে আছে, এটা কিন্তু ভাবনা চিন্তা করে দেখতে হবে। আমি বলছি একজন নোবেল লরিয়েট তার শুধুমাত্র একটা সাবজেক্টের উপর থেকে নোবেল পাবেন তা তো নয়, তার মধ্যে কৃষ্টি, সংস্কৃতি, সহিষ্ণুতা সব কিছুই তো তার মধ্যে থাকবে, তবেই তো বুঝবো তিনি নোবেল পাওয়ার যোগ্য। তিনি যদি মনে করেন যে হাসিনা সরকার, হাসিনার গভর্নমেন্ট তারা ডিক্টেটরশিপ চালাচ্ছে, সেটার জন্য তিনি আন্দোলন করতে পারে এবং আন্দোলনটা গণতান্ত্রিক পথে হতে পারে। কিন্তু যেটাতে আপনার ইউনেস্কো যেখানে হেরিটেজ একটা আইডেন্টিটিকে রিকগনাইজ করেছে, সেই হেরিটেজটাকে নষ্ট করে দিচ্ছে, সেখানে একটা নোবেল লরিয়েট বলছে আমাদের আজকে খুব খুশির দিন। এটা দ্বিতীয় গেল। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে, স্বর্ণালী তুমি অনেকগুলো ঘটনা দেখাচ্ছ এবং খুব কম সময়ের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, মানে যে ঘটে যাচ্ছে, ঘটে চলেছে, সময়টা খুব কম। আমার কথা হচ্ছে যে এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে এবং প্রতিটা দেশে যদি এরকম হতে থাকে, তাহলে সারা পৃথিবী একটা কোন জায়গায় আছে সেটা একটা ভাববার বিষয়। মানুষ তো প্রশ্ন করছে মজা করে আমি দেখছিলাম, প্রশ্ন করছে যদি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতি এত বিদ্বেষ থাকে, তার মূর্তি ভাঙা হয়, তাহলে টাকায় তো রয়েছে তার ছবি, এবার কি তাহলে টাকাটাকে জ্বালিয়ে দেবে? সেইখানটাতে আমার প্রশ্ন যে সারা পৃথিবীতে যদি কোনো দেশ এরকম যদি একটা ঘটনা ঘটায়, তার জন্যে যারা আমি পল সায়েন্সের স্টুডেন্ট নই, কিন্তু যতটুকু পলিটিক্যাল সায়েন্স আমি মানে এইচএসে পড়েছি, আমাদের সিকিউরিটি কাউন্সিল, আমাদের ইউএনও যেখানে বিশ্বের শান্তির কথা বলে এবং কোথাও অশান্তি হলে তারা সেখানে শান্তির বার্তা নিয়ে পৌঁছে যাবে, তারা আজ কোথায় আছে? দিনের পর দিন কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তারা তো কোথাও আসছে না। আজকে যখন কোনো একটা দেশের সঙ্গে আরেকটা দেশের কোনো একটা মানে আইন নিয়ে কোনো মতপার্থক্য হয়, একটা ইন্টারন্যাশনাল কোর্ট আছে, সেই কোর্টে যখন একটা অর্ডার দিচ্ছে, হেগে দেখলাম আমরা একটা অর্ডার দিল পাকিস্তানের বিরুদ্ধে, সেই অর্ডারটা কোনো এক্সিকিউট হচ্ছে না, কেন মানছে না? আমরা WHO যখন কোভিডের সময়, তখন যে বার্তাগুলো দিচ্ছিল প্রতিটা দেশ মেনে চলছিল, কারণ আমরা ধরে নিয়েছি সারা পৃথিবীর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে একমাত্র প্রতিষ্ঠান তার কথা। তাহলে আমার কথা হচ্ছে আজকে সিকিউরিটি কাউন্সিল কোথায়, আজকে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কোথায়? কেউ বলছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার উচিত ছিল যে প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করে এই রকম একটা সংকটের সময়, সেটা করছে কিনা আমি নিশ্চিত যে এরকম একটা সংকটের সময় প্রতিবেশী দেশ আমাদের দেশে এটা পড়তে পারে, নিশ্চয়ই করছেন, কিন্তু আমরা কোনো একটা উদ্যোগ দেখছি না। আমরা দেশে স্ট্র্যাটেজি এই মুহূর্তে আলোচনা করতে পারি না, আলোচনা করতে পারছি না। আমি এক্সট্রিমলি সরি, আমি আপনার এই টপিক আমি এন্টারটেইন করতে পারলাম না। এবং আপনি জানেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই বিষয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল হবে। আমি এই নিয়ে আলোচনা করতে, আমি এন্টারটেইনই করতে পারছি। আপনি ইউএন নিয়ে বলেন, তাহলে বলতে পারি কি আমেরিকা যারা ভিসাই বাতিল করে দিয়েছে শেখ হাসিনা, তাদের উদ্দেশ্য খুব ক্লিয়ার, সংকট যারা মেটাবে তারা একদম সাইলেন্ট, সেখান থেকে কিছু আসছে না। আমি থাকার কি দরকার? এক্সিস্টেন্স কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। এই জিনিস যা হচ্ছে এটাতে বিদেশি এটা যদি বিদেশের কোনো মদত না থাকে, হ্যাঁ বিদেশের যদি মদত না থাকে, তাহলে এই সংস্কৃতি দিয়েই কিন্তু এই দেশটি আবার একটা এইরকম জায়গাতেই পৌঁছে যাবে। কারণ ভারত এবং বাংলাদেশ একটা যৌথ পরিবারের মতো। আমার মনে হয়, আমার বিশ্বাস সেটা মিটবে কি যদি অন্য কোনো দেশ এটার মধ্যে ঢুকে না থাকে। না, আমি বলছি হাজার বই, হাজার ক্যাসেট, হাজার সংগ্রহ, মানে মিউজিয়ামে আমরা কি বলি, মিউজিয়ামে কি থাকে আমরা সবাই জানি, গোটা মিউজিয়াম জ্বালিয়ে দেওয়া হলো। দেখুন আমেরিকার মতো জায়গায় দূতাবাসে লোক ঢুকে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কালকে তো দেখলাম টিভিতে দূতাবাসের লোকে বইগুলোকে নিয়ে নিচ্ছে। আমেরিকা শেখ হাসিনার ভিসা যখন বাতিল করছেন, বলছেন আমাদের দেশে ঠাঁই নেই, বোঝা যায় আসলে কার কোন উদ্দেশ্য রয়েছে। আমি আসার আগে এই মুহূর্তে দুটো খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সৌমজিৎ স্যারের কাছে আসার আগে। এই মুহূর্তে যে খবরে নজর রাখছে তা হচ্ছে, খবর আসছে জলপাইগুড়ি থেকে, বিএসএফ এর থেকে খবর পাচ্ছি আমরা, বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা, জলপাইগুড়ির বেরুবাড়ি পঞ্চায়েতের ঘটনা। এই মুহূর্তে একটার পর একটা খবর আসছে, আমি সেগুলো জানাতে থাকি আপনাদেরকে, কারণ অনেকেই জানতে চাইছেন দেশের ক্ষেত্রে সীমান্ত থেকে কি খবর আসছে। বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা, জলপাইগুড়ির বেরুবাড়ি পঞ্চায়েতের ঘটনায় সীমান্তে দাঁড়িয়ে অন্তত 600 জন। এক্সক্লুসিভ সেই ভিজুয়াল আজ একদম সন্ধ্যা নামার আগে সেই ভিজুয়াল এসে পৌঁছেছে আমাদের কাছে। প্রায় 600 জন সীমান্তে দাঁড়িয়ে রয়েছে ডকুমেন্টস ছাড়া। পঞ্চগড় জেলা থেকে তারা পালিয়ে এসছেন, তারা বলছেন ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, সেই সময় তাদেরকে আপাতত আটকানো হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। একের পর এক আমার এটাই প্রশ্ন যে সত্যি সেখানে কি চলছে। সংস্কৃতি নিয়ে আমরা আলোচনা করছি, শিল্প শিক্ষা নিয়ে, মানুষের ন্যূনতম বাঁচার মতো পরিস্থিতি রয়েছে কি?
এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছে, আসছে ফুলবাড়ি থেকে, সেটাও সীমান্ত থেকে আসছে খবর। ফুলবাড়ি সীমান্তে কড়া নিরাপত্তা, অনুপ্রবেশ রুখতে সতর্ক বিএসএফও। বাংলাদেশ থেকে আসা ট্রাকে সেখানে তল্লাশি চলছে, কারণ এই সময়তে অশান্ত সময়, পাচার হতে পারে, তাই পাচার রুখতে কড়া নজরদারি বিএসএফ এর। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত ব্যবসায়িক কাগজপত্র, গোটা এলাকায় টহলদারি বিএসএফ এর। শুধু তাই নয়, এর পাশাপাশি একাধিক খবর আসছে, বাংলাদেশ থেকেও খবর আসছে। এই মুহূর্তে পরবর্তী খবর আমি নেব। বাংলাদেশ থেকে যে খবর আসছে কুষ্টিয়া এবং কাশিমপুর থেকে, সীমান্তের পাশাপাশি বাংলাদেশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আসছে। আমি টিমকে বলবো সেই খবর দেখাতে। কুষ্টিয়া এবং কাশিমপুর জেলা থেকে খবর আসছে, ভয়ঙ্কর খবর। কুষ্টিয়া এবং কাশিমপুর জেলা থেকে, কুষ্টিয়ার কারাগার থেকে পালালো বন্দী। কয়দিনে পালালো? 35 থেকে 40 জন বন্দী এই মুহূর্তে কারাগার থেকে পালিয়ে গিয়েছে, কারণ কোনো রকম সিকিউরিটি ছিল না। খোলা সবকিছু এখন উন্মুক্ত হয়ে রয়েছে। আপনারা জানেন যে একাধিক সন্ত্রাসী, একাধিক জঙ্গি তারা বিগত 3 দিনে মুক্ত হয়ে গিয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে। কাশিমপুর জেল ভেঙে পালালো 209 জন বন্দী। সিচুয়েশন নিয়ন্ত্রণে আনতে যারা কারারক্ষী যে কজন ছিলেন তারা পাল্টা গুলি চালায়। তাদের গুলিতে 3 জঙ্গি সহ 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আবারও গুলি চলল বাংলাদেশে। এই মুহূর্তের সব থেকে বড় খবর সম্ভবত কুষ্টিয়া এবং কাশিমপুর থেকে আসছে খবর, যেখানে কারাগার থেকে এক জায়গায় 45 থেকে 40 জন, অন্য জায়গায় 209 জন পালিয়ে গেলেন। পাল্টা গুলি চালানো হয়। 3 জন জঙ্গি সহ 6 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খুব সহজেই অনুমেয়, যেটা ভালো কিছু হওয়ার মতো জায়গায় নেই। আমি আবারও বলছি, কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো সেই সাজানো গোছানো রাহুলের স্টুডিও সেটটা, যেটা আজ লুটপাট হওয়ার পর 3000 বাদ্যযন্ত্র, কত পুরনো, কত জিনিস দিনের পর দিন ধরে সংগ্রহ করা হয়েছে, কত কিছু তার নিজের হাতে তৈরি, কত ইতিহাস, কত সাংস্কৃতিক যাত্রার ঐতিহ্য, মানে দলিল বলি আমরা যাকে বলি, সঙ্গীতের দলিল, সেগুলো সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। যদি শান্তি আসেও, আমি জানি না মোহাম্মদ ইউনূস এসে তিনি কীরকম শান্তির বার্তা দেবেন। খালেদা জিয়া, তিনি এতদিন বাদে জেল মুক্তি হয়েছেন, তারা কোন শান্তির অংশীদার হবেন? বিএনপি জামাত হঠাৎ করে সক্রিয় হয়ে রাস্তায় রাস্তায় নেমে পড়েছে, রাস্তা রাস্তা ব্যারিকেড করে তারা সমাবেশ করতে শুরু করেছে, তারা কোন শান্তির অংশীদার হবেন? কিন্তু যা গেল তা তো গেল। এই এত হাজার হাজার বই, প্রায় 70,000-এর কাছাকাছি বই, সংগ্রহশালার যাবতীয় ঐতিহাসিক ডকুমেন্টস, মূর্তি, সব যে ভাঙচুর করা হয়ে গেল। 3000 সঙ্গী বাদ্যযন্ত্র সব শেষ হয়ে গেল। এগুলো আর ফিরে আসবে? সঞ্জিত স্যার, আপনি নিজে একজন বাদ্যযন্ত্র শিল্পী, সঙ্গীত বিশারদ, মানে আপনার কাছে সত্যি জানতে ইচ্ছে করছে, প্রতিবেশী দেশের পরিণতি দেখে কি মনে হচ্ছে? এ ক্ষতি জীবনে পূরণ হবে? আর এই ক্ষতি তো পূরণ হওয়ার নয়। আর তবে একটা জিনিস যেটা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কায়দায় এই জিনিসটা চলছে, এটা বহু 1000 বছরের পুরনো অন্তত। আমরা দেখেছি যে এখনকার বাংলাদেশের বুকে ওই ওদন্তপুরী, রক্তমৃত্তিকা বিহার, ও তো পড়েই আছে। ওখানে তো লক্ষ লক্ষ বই ছিল। সে তখন তো কোনো বৌদ্ধ, হিন্দু, অমুক তমুক মারামারি কিছুই ছিল না। ওগুলো তো ধূলিসাৎ হয়ে আছে ওখানে। তা এটা তো চলছে সেই সময় থেকে, এবং একই চরিত্র, একইভাবে ধ্বংসটা হচ্ছে। আমার একজন ইরাকি বন্ধু, তখন সুইডেনে আমি বসছিলাম, একটা আমার বাজনা ছিল, ছিল। তা এই ইরাকি লোকজন ঘিরে এসেছে বাজনা শোনার জন্যে। তারপরে বলছে আমরা তোমাকে নেমন্তন্ন করব, যাবে? তো আমি গিয়েছি। তখন বলছে, মানে সেটাকে তখন আপনি রুদ্রবীণা বাজাচ্ছিলেন? আমার শরৎ বাজাবার অনুষ্ঠান ছিল ওই স্টকহোমে। তো সেখানে এত ইরাকি লোকজন এসেছে, তারপরে ইয়েজিদি লোকজন এসেছে। হ্যাঁ, তারা তাদের নিজেদের একটা ওখানে মন্দির মতো করেছে, নিয়ে গিয়ে ওর মধ্যে ঢুকে আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হচ্ছে তো আমি কার্তিক ঠাকুরের মন্দিরে ঢুকেছি, ইয়েজিদিদের ইয়েতে। আর পোশাক আশাক, এরম প্রদীপ, সব ওই রকম। আর ইরাকিরা যে কী দুঃখ প্রকাশ করছে, বলছে যে আমাদের বই গেল, আমাদের গোটা দেশের সব বই জ্বালিয়ে দিল। আর বলছে 52 জন মহিলাকে তারা ইসলাম কবুল করেনি বলে তাদের একটা লোহার খাঁচায় ওপরে তুলে আগুন ধরিয়ে দিয়েছিল। তা এইবার ওখান থেকে পালিয়ে আসা একজন, সেই ভদ্রলোক হচ্ছেন একজন সত্যিকারের মানে ওস্তাদ শিল্পী,
তিনি আমাকে অনেক ওইখানকার ওই অঞ্চলের ইরান ইরাকের সঙ্গীত দিয়েছেনও বটে। তো বলছেন যে আমার এক মানে ফেলো মিউজিশিয়ান, সে খুব আশান্বিত হয়ে ভালো সরকার হবার পরে ইরাকে ফিরে গেছিল, সেখান থেকে বাগদাদ হয়ে মসুল দিয়ে সিরাজ শহরে গেছিল, তাকে ওইখানে ধরে ফেলে 78 সালে একটা কেস লোকেট করে ফাঁসি দিয়ে দেওয়া হয়। তা ওদের ফেরার কোনো জায়গা নেই। তা আমি ওদের জিজ্ঞাসা করছিলাম যে কীভাবে হচ্ছিল ব্যাপারটা। যেভাবে ওরা বর্ণনাটা দিয়েছে, কিরকম? যে বাড়ি বাড়ি থেকে টেনে বার করা, এবং ওই একই ব্যাপার ছাত্র, হ্যাঁ ছাত্র দিয়ে শুরু হয়ে গেল। আর ছাত্র দিয়ে শুরু না করে তো একটা কারখানার বুড়ো মজুরকে নিয়ে এসে বলতে পারে না যে এই যে এসে গেছে আন্দোলনের। ওই কোচি ওদের একটা সামনে সাক্ষী গোপাল হিসেবে ব্যবহার করে তারপরে পিছনে কিন্তু অপেক্ষা করছে সব। এবার এখানে আমরা দেখছি যে বাথ পার্টি তৈরি করা হলো, সাদ্দাম হোসেন করলো, তারপরে সাদ্দামকে ভাগিয়ে ওই ইরাকটাকে ওরকম করে ফেলা হলো। তারপর একই কায়দায় আবার দেখছি কিছু আগে আফগানিস্তানে দেখছি ওই রকমই পোড়ানো, লোককে হত্যা করা, মেরে ঝুলিয়ে দেওয়া, ক্রেনে করে মৃতদেহ করা। স্লোগানই শুনতে পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশ হবে আফগান, আমরা হবো তালিবান, এরকম একটা স্লোগান নাকি আমি শুনছিলাম, শুনতে পাওয়া যাচ্ছে। এবারে এই যে একেবারে যে ধর্ম বলে বলা হয়, তো সেটাকে কি ব্যাপার আমি আজ অবধি বুঝতে পারলাম না। সেটা কুফা, মদিনা এইগুলো ধ্বংস করে শুরু হয়েছিল, ওই একই ধ্বংস, যা যা বলেছে ওই ধ্বংসই কিন্তু চলছে সর্বত্র। আর যেটা আমি লক্ষ্য করলাম, মানে আমার গুরু রাধিকা মোহন মৈত্র মশাইয়ের পরম্পরা নিয়ে ঘোরাঘুরি করতে গিয়ে ওই মানে ওনাকে যারা শ্রদ্ধা করে তারাই আমাকে পৃথিবীর নানা জায়গায় নিয়ে গিয়েছে। এবার এই পুরো জায়গাগুলোতে আমি ইন্টারাক্ট করে এই লোকগুলোর সঙ্গে মেশার চেষ্টা করি যে তোমরা যে লস করেছো, এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে দেখি গোটা 20-র মধ্যে 2টো করে ওরকম ধ্বংসাত্মক লোক কিন্তু আছে। এবং ভিয়েনার হাসপাতালে একজন আমাকে বলছে যে আমরা তো 10,000 আশ্রয় দিচ্ছে জার্মানিতে, 1,000 তো আমরা আছি ISIS বলছে। ভিয়েনায় বসে, ভিয়েনা জায়গা দেবে না, ওদের ট্রানজিট দিচ্ছে। তো এই যে ধ্বংসের লীলা, একই রকম ধ্বংস। ধ্বংসের লীলা পর আর কিছু বেঁচে থাকে কি? আর না, কিছু বেঁচে থাকে না, কারণ কিছু ফিরে পাওয়ার আশা থাকে। যা বলা হয়েছে ওই ধর্মগ্রন্থে সেটাই পালন করা হচ্ছে। এবং আমরা যেটা দেখলাম, বললাম যে মানলাম মূর্তি না হয় হারাম, মূর্তি মানা যায় না, বই কি করে হারাম হয়, সঙ্গীত কি করে হারাম হয়, গিটার বাদ্যযন্ত্র কি করে হারাম হয়, যে কোনো ভালো কিছু হারাম। আমি এই মুহূর্তে আরো দুটো ছবি এই মুহূর্তে আমি বলছি যে 300-400 বছর আগে আমরা লক্ষ্য করলাম যে এই যে ব্যাপারটা, এইটাকে আবার ব্যবহার করছে পাশ্চাত্যের অনেক দেশ। তারা পৃথিবী জুড়ে লুটপাট করছে এবং প্রয়োজন মতো এই ইনস্টিংক্টটাকে ব্যবহার করছে, করে সব ভাঙচুর করে দিয়ে তারপর তারা ওই কোথাও একটা তেলের কোম্পানি ঢুকিয়ে দিল, ওখানে তেল খাবে, এই খাবে, এই খাবে, এই খাওয়া। এটা উদ্দেশ্য তো রয়েছে, এটা উদ্দেশ্য তো রয়েছে। পাকিস্তান কোমর ভেঙে গেল, সেখানে পাচ্ছে না, লঙ্কা পারল না, সেই জন্য ঘুরে এসে ভারতের চারপাশে এই এখন বাংলাদেশটাকে ধরেছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার লাগছে এইখানটাতে, যে ধর্মের নিয়ে কথা হচ্ছে তো অনেকের কাছে কনফিউশন আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মানে কলকাতাতে অনেক দিন ছিল। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত যদি নাই মানে, তাদের জাতীয় কবি নজরুল, যে লোকটার জন্ম হচ্ছে চুরুলিয়ায় পশ্চিমবঙ্গে, যে লোকটার মানে জীবনের পুরোটা সময় বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে কেটে গেল, সেই লোকটাকে জাতীয় সঙ্গীত হিসাবে মানে জাতীয় কবি হিসাবে মেনে নেবে কেন? সে তো ভারতবর্ষেরই লোক বলতে গেলে হয়। তাহলে তখনই কনফিউশনটা হয়, তিনি কি শুধুমাত্র মানে মুসলিম বলে কি ওই মানে জাতীয় কবিতাটা মানে কবি বলে তাকে রেখে দেবে? আমি জানি না জাতীয় এরপর আর কোনো কিছুই থাকবে কিনা সন্দেহ। আমি একদম শেষের দিকে দুখানা ছবি আরেকবার দেখে দেবো, যেটা আমি রাহুলের স্টুডিওর কথা বলছিলাম, ধানমন্ডিতে রাহুল আনন্দের স্টুডিও, যেখানে জলের গানের দিনের পর দিন রিহার্সাল হচ্ছিল, তার আগের ছবি এবং পরের ছবি। ঢাকায় রাহুল আনন্দের বাড়ি সাজানো গোছানো ছিল, সেই একটার পর একটা বাদ্যযন্ত্র, সেগুলো একদিকে আপনারা দেখতে পাচ্ছেন, আর এই মুহূর্তে আরেকদিকে দেখতে পাচ্ছেন যে আজ তাণ্ডব লীলা শেষ হয়ে যাওয়ার পর প্রায় 3000-এর মতো বাদ্যযন্ত্র যখন ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়, তার পরের ছবি। প্রশ্ন করছি আমি দুটো ছবি দেখিয়ে, কি দোষ এখানে?
কোন কোন দোষের সাজা, কিসের বিপ্লব, কোন আন্দোলন, এখান থেকে কটা সরকারি চাকরি হবে, কোন সরকারের কি লাভ হবে, কি শ্রীবৃদ্ধি হবে। রাহুল আনন্দের এই স্টুডিওটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ভাঙচুর করে সঙ্গীতের ওপরে আক্রমণ নামিয়ে এসে কোন শিল্পের ওপর আক্রমণ নামিয়ে এসে কোন শ্রীবৃদ্ধি হবে দেশের, একই রকম স্বাধীনতা। শুধু তাই না, আমি আরেকটা ছবি দেখাবো, এই মুহূর্তে দেখাবো এক মিউজিয়ামের ছবি, এর পাশাপাশি মিউজিয়ামের ছবি দেখাবো। সাজানো গোছানো অত্যন্ত ঐতিহ্যপূর্ণ মিউজিয়াম, সেটা আজকে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হলো। যদি আমার টিমের কাছে থাকে সেই ছবি, জ্বলন্ত ছবি, সেটাও আমি দেখাবার অনুরোধ করবো কীভাবে আজকে দাউ দাউ করে যা জ্বলছে সংগ্রহশালা, বাংলাদেশের মিউজিয়াম, যেখানে মুক্তিযুদ্ধ শুধু নয়, অনেক আগেকার প্রচুর জীবন্ত ইতিহাসের দলিল ছিল, সেটাও পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হলো। সেই ছবিও দেখাবার অনুরোধ করব আমার টিমকে। শুধু তাই নয়, এর পাশাপাশি আরও একাধিক এই ধরনের ছবি আমাদের সামনে আসছে। আমি আসছি রুদ্রনীলের কাছে, একদম সময় শেষ প্রায়। এরপর আমি একই প্রশ্ন করি, যে ক্ষতি হয়ে গেলে, যে কিছুক্ষণ আগেই বলছিলাম যে ইন্দিরা গান্ধী নামাঙ্কিত, একদিকে দেখাচ্ছি ইন্দিরা গান্ধী নামাঙ্কিত সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, যেখানে প্রায় একাধিক বই, 30,000-এর ওপর বই জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেওয়া হয়। আর আজকে পাশাপাশি দেখায় কুমিল্লার লাইব্রেরি, সেখানেও প্রায় 10,000-এর কাছাকাছি বই সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। হাজার হাজার বই পুড়ছে বাংলাদেশে, হাজার হাজার বই। আবারও একই প্রশ্ন, স্বাধীন বাংলাদেশে বই কি করে পরাধীন হয়ে গেল? মূর্তি যদি হারাম হয়, যদি তাদের বক্তব্য থাকে মূর্তি তারা মানে না, মূর্তি ভাঙচুর করতে হবে, তাহলে বই পোড়ানোর কেন? বইটাও কি হারাম হয়ে গেল এই স্বাধীন বাংলাদেশে? এটা হতে পারে কখনো? যা ক্ষতি হলো সেই ক্ষতি আর জীবনে পূরণ হবে? রুদ্রনীলদা, মানে বলতেও অস্বস্তি হয় যে ঘটনা নিয়ে আমরা সবাই আলোচনা করছি, এবং আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের গর্ব, আসলে ভারতের গর্ব থেকে পাকিস্তান, পাকিস্তানের গর্ব থেকে আবার বাংলাদেশ। যদি আমরা এই নারীর দিকে না তাকাই, আমার মনে হয় যে কেন এটা করা হচ্ছে। লাইব্রেরি বন্ধ থাকবে, বই ভাঙা হবে, শিল্প বন্ধ করে দেওয়া হবে, এই যে হারাম বলে কথাটা যেটা বারবার উঠে আসছে, তো তাহলে তো পরিষ্কার ব্যাংকে টাকা রাখাটাও হারাম, সুদ নেওয়াটাই তো হারাম ছিল। তবে আমি যেভাবে চলছে বাংলাদেশের একটা বড় অংশে, যেভাবে এই ঘটনাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, যে কথা বলা হচ্ছিল যে আরে আমার সঙ্গে আমার বাবার মতের অমিল হতে পারে, আমি আমার বাবার নাম কেটে কেয়ার অফে পাশের বাড়ির কাকুর নাম বসাতে পারি না। ঠিক ঠিক। শেখ মুজিব, তিনি শেখ মুজিবই থাকবেন, যতই তার মূর্তি ভাঙা হোক না কেন। তার মেয়ের রাজনৈতিক পরিচয় শেখ মুজিবের পরিচয় ছিল না। যারা ভাঙছেন তারা স্বাধীন বলেই ভাঙবার ক্ষমতা পেয়েছেন। আমি আবার বলছি, হয়তো তাদের ইচ্ছা, কিন্তু সভ্যতার একটা অন্য ইচ্ছা আছে সারা পৃথিবীতে। সেইটা হচ্ছে যে আপনি দেখতে থাকুন যে এরপর নোটেও হয়তো ছবিটা চেঞ্জ করে দেওয়া হবে। আর ভারত এবং চেঞ্জ করে দেওয়া হবেই, আমি অন্তত নিশ্চিত, এখন যা চলছে হবেই হবে। ছবি অফিস থেকে চেঞ্জ করে দেওয়া। আর একটা জিনিস হচ্ছে, ভেঙে দেওয়া হয়েছে। ভালো করে যদি খেয়াল করা যায়, কোট অনকোট, যদি আপনারা খুব ভালো করে একটা জিনিস দেখেন, দুর্ভাগ্যজনক যে এই পাকিস্তানের নাভি ছেড়ে যখন পরিষ্কার বাংলাদেশ নিজের বাংলা ভাষাটাকে নিয়ে একটা অন্য দেশ হবার যে আন্দোলন করছে, মুক্তিযুদ্ধ হচ্ছে, যে বিপদের আশঙ্কা অনেক আগেই কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলে দিয়েছিলেন যে এমনটা করবেন না, পাকিস্তানকে ওদিকে নেবেন না, কারণ এই ঘটনা ঘটতে কিন্তু বাধ্য। দুটো রুচি সম্পূর্ণ আলাদা। ঠিক। এই আজকে আমরা এপার আর ওপার যেটা বলি, আমাদের অনেক কিছুর মধ্যে অনেকটা মিল রয়েছে। যাই হোক, সেই ঘটনা ঘটবার ক্ষেত্রে বাংলাদেশের জামায়াতে ইসলাম বলে একটি দল রয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং শেখ মুজিবের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেই দলটার এখনো ভোট কিন্তু ওখানে 10%। যারাই কিন্তু পরিষ্কার চরম উগ্রবাদের কথা বলে, যা ওই দেশের সুস্থ সংখ্যাগুরু মুসলমান সম্প্রদায়ও কিন্তু তারা ভয় পায় ওই কথা শুনে। আজকে যা যা ঘটছে তার মধ্যে একটা ছায়া রয়েছে, আমরা এটাকে অস্বীকার করতে পারি না। ভারতের ওপরে বিদ্বেষ, সেটা জামাতের বিদ্বেষ, কারণ তারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক মুজিবের হাত ধরে এবং ভারতের সহায়তায়। আবার বলি, বাংলাদেশের শাসক যেই থাক, ভারত তার পাশে ছিল, আছে। ভারতের শাসক যেই থাক,
একদম। এবং এটাকে চায়নি জামাত, একদম। এবং যারা আসলে জ্ঞান শূন্য করতে চাইছে। সংস্কৃতি মানে কিন্তু নাচ গান তবলা নয়, একদম। সংস্কৃতি মানে কিন্তু রুট, সংস্কৃতি মানে কিন্তু আমার সভ্যতা, আমার আমার শিকড়, আমার ইতিহাস, শিকড়। আমার একদম, শিকড়। একদম, একদম। সেইটাকে সময় মুছে একদম দেওয়ার শেষ, চেষ্টা আমি এক করছে। লাইন জাস্ট শোভনের কাছে আসবো। আজকে 83তম রবীন্দ্র প্রয়াণ দিবস। আজকে রবীন্দ্রনাথের কথাতেই বলতে হয়, এ আমার এ তোমার পাপ, বিধাতার বক্ষে এই তাপ, বহু যুগ হতে জমি বায়ু কোণে আজিকে ঘনায়, ভীরুর ভীরুতা পুঞ্জ, প্রবলের উদ্ধত অন্যায়, লোভীর নিষ্ঠুর লোভ, আর বঞ্চিতের নিত্য চিত্ত ক্ষোভ, যা রবীন্দ্রনাথ বলে গেছে। আমি আজকে একদম, অন্তত এই হ্যাঁ। লেখাটা আমি বলবোই, আজকে 22শে শ্রাবণ যারা আমরা শুনছি, এখানে যারা বসে আছি, ছোট্ট করে একদম সেটাই বলছি, তিনি চলে গেছেন কিন্তু রয়ে গেছে চেতন, রবীন্দ্র চেতন, যে রেখে যায় সব কিছু তার বিদায় নেবার পরে। 22শে শ্রাবণ হৃদয় প্লাবন তাঁকেই মনে পড়ে। বিষাদ যখন বিশ্বজুড়ে শক্তি প্রাসাদ গড়ে, বিষাদ যখন বিশ্বজুড়ে শক্তি প্রাসাদ গড়ে, রবির কিরণ শক্ত করে আঁকড়ে তোমায় ধরে। অনন্ততেই বিশ্বজুড়ে তুমি প্রাণনাথ, চিন্তা চেতন জীবন যাপন থাকবে রবীন্দ্রনাথ। আর কিছু বলার নেই, রবীন্দ্রনাথ থাকবেন, রবীন্দ্রনাথ আছেন, আমাদের হৃদয়ে থাকবেন, যদিও ধ্বংসের কাছে হয়তো থাকবেন না, দরকারও নেই। বইও থাকবে, ইতিহাসও থাকবে, ধ্বংসের কাছে নয়, জঙ্গিপনার কাছে নয়, জল্লাদের কাছে তো নয়, আমাদের কাছে থাকবেন। সময় একদম শেষ, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন।